আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনার ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি পেল দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক, মে মাসের মধ্যে বাজারে ছাড়ার আশা। প্রবাসী কর্মসংস্থানের পাশাপাশি নারী কর্মীদের নিরাপত্তা বাড়াতে হবে। রিক্রুটিং এজেন্সি ও মন্ত্রণালয়কে আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। রোহিঙ্গাদের ফেরত নেয়ার কোনো প্রতিশ্রুতিই রাখছে না মিয়ানমার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভাসানচরে সাধারণ মানুষের যাতায়াতে বিধিনিষেধ দেয়া হচ্ছে। ভরা মৌসুমে ভারত থেকে আসছে পেঁয়াজ, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। 4 লাখ টন চাল আমদানির অনুমতি। এবং পূর্ণ হল শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বের টানা 1 যুগ, পরপর 3 মেয়াদে রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। করোনার টিকা উৎপাদনের জন্য মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি পেয়েছে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। ওষুধ প্রশাসন অধিদপ্তর অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী মে মাসের মধ্যেই বঙ্গভ্যাক্স নামের এই টিকা বাজারে আনতে পারবে বলে আশা করছে গ্লোব বায়োটেক, যা সাধারণ ফ্রিজেই সংরক্ষণ করা যাবে। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। मई से ही सीरम इंस्टीट्यूट ऑफ इंडिया ने করোনার ভ্যাকসিন নিয়ে এখন দেশে যত উৎকণ্ঠা। ভারতের কাছ থেকেই প্রথম বাংলাদেশে আসার কথা ছিল এই টিকা, চুক্তিও হয়েছিল সেই মতো। কিন্তু গেল কয়েকদিন ভারতীয় কর্তৃপক্ষের ভিন্ন ভিন্ন ঘোষণায় তৈরি হয়েছে নতুন উদ্বেগ। তবে এর মধ্যেই আসার খবর দিচ্ছে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। তাদের উদ্ভাবিত বঙ্গভ্যাক্স এখন মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের অপেক্ষায়। গত বছর 8 মার্চ থেকে করোনার ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া শুরু করে গ্লোব বায়োটেক। চলতি বছর ফেব্রুয়ারির মধ্যেই তা বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল, কিন্তু নানা জটিলতায় তা খানিক পিছিয়েছে। তবে এখন পুরোপুরি আশাবাদী গ্লোব বায়োটেক কর্তৃপক্ষ। ভারত বায়োটেক ওরা কিন্তু জুলাই মাসে ঘোষণা দিয়েছিল যে অগাস্টের 15 তারিখে ওরা ওদের ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করে বাজারে আনবে। ওরা কিন্তু অ্যাপ্রুভাল পেয়েছে। ওদের কিন্তু জুলাই থেকে 6 মাসে এই কাজটা শেষ হয়ে গেছে। কিন্তু আমরা প্রায় সমসাময়িক সময়েই কাজগুলো শেষ করেছিলাম এবং হিউম্যান ট্রায়ালের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু আমরা কিন্তু সেই পর্যায়ে যেতে পারি নাই। তো এখানে অনেক বাধা আছে, যে বাধাগুলো অতিক্রম করে করেই আমাদের লক্ষ্যে পৌঁছাতে হচ্ছে। ডিজিডি এর কনসার্ন নিয়ে আমাদের হিউম্যান ট্রায়ালটা শুরু হবে। তো হিউম্যান ট্রায়ালটা ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 এই 3টা ধাপে করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের প্রোটোকল অনুযায়ী হয়তো বা আমরা কাজটা করব যে একই সাথে কোনো ট্রায়াল মার্চ করা যায় কি না, যেটা অন্যান্যরাও করেছে। 1-2 একসাথে বা 2-3 একসাথে ব্লেন্ড করা যায় কি না। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের মডার্নার ভ্যাকসিনের মতোই নির্ভরযোগ্য করেই তারা তৈরি করছেন বঙ্গভ্যাক্স, যা অক্সফোর্ডের ভ্যাকসিনের চেয়েও কার্যকর হবে। 5 মাসের মধ্যে এই ভ্যাকসিন বাজারে ছাড়ার আশা করছে গ্লোব বায়োটেক। গভর্নমেন্টের যে সহযোগিতাগুলো আমাদের দরকার, সেই সহযোগিতাগুলো যদি অব্যাহত থাকে তাহলে আমরা আশা করতেছি যে আগামী মে জুনের মধ্যে আমাদের ভ্যাকসিনটা বাজারে চলে আসবে। আমরা প্রতি মাসে 1 কোটি ডোজ উৎপাদন করতে পারবো এবং আমাদের ডোজ কিন্তু এক ডোজে কিন্তু আমরা কার্যকরী অ্যান্টিবায়োটিক পাচ্ছি। আমাদের ভ্যাকসিনটার কিন্তু টেম্পারেচার নর্মাল যে বাসাবাড়ির যে রেফ্রিজারেটর 1 মাস পর্যন্ত সেটা স্টেবল থাকে, আর -20 সেটা 6 মাস পর্যন্ত স্টেবল থাকে। দেশে তৈরি বঙ্গভ্যাক্স বিদেশি ভ্যাকসিনের চেয়েও কম দামের এবং নির্ভরযোগ্য হবে বলেও জানায় গ্লোব বায়োটেক। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এদিকে সরকারের অদূরদর্শিতা ও লুটপাট নীতির কারণে করোনার ভ্যাকসিন পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি না করে তৃতীয় পক্ষের মাধ্যমে চুক্তি করায় প্রায় দ্বিগুণ দামে ভ্যাকসিন কিনতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ভ্যাকসিন নিয়ে ব্যবসা করার সুযোগ দিতে সরকার একটি স্বার্থান্বেষী মহলকে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ করে দিচ্ছে বলেও জানান খন্দকার মোশাররফ। ভ্যাকসিন আনার ক্ষেত্রে সরকার কোনো বিকল্প ব্যবস্থা নেয়নি বলেও এ সময় দাবি করেন তিনি। একটি স্বার্থান্বেষী মহলকে বর্তমান সরকার ভ্যাকসিন ক্রয়
বিতরণের দায়িত্ব দিয়ে জনগণের শত শত কোটি টাকা লোপাট করার সুযোগ করে দিচ্ছে। সরকারের অদূরদর্শিতা, লুটপাট নীতির কারণে ভ্যাকসিন নিয়ে আজ অনিশ্চয়তা তৈরি হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 17 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,687। মৃতদের মধ্যে 15 জন পুরুষ ও 2 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 9 জন, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগে 2 জন করে এবং খুলনা ও ময়মনসিংহ বিভাগে 1 জন করে মারা গেছেন। এ সময় 15,544টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন 978 জন। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা 5,17,898। শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার 6.29%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,021 জন। মোট সুস্থ হয়েছেন 4,63,480। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রবাসী শ্রমিকদের কর্মসংস্থানের পাশাপাশি নারী কর্মীদের নিরাপত্তায় রিক্রুটিং এজেন্সি ও মন্ত্রণালয়কে আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এর নির্দেশ দেন। এ সময় দালালদের খপ্পরে পড়ে বিদেশে গিয়ে কেউ যাতে হেনস্থার শিকার না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানোর কথাও বলেন প্রধানমন্ত্রী। আপিল মাহমুদের রিপোর্ট। বর্তমানে বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিক প্রায় 1,25 লাখ, যার মধ্যে দক্ষ প্রায় 2%। শ্রমিকদের নিরাপদ অভিবাসন এবং কর্মক্ষেত্র নিশ্চিত করতে বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক অভিবাসন দিবস। অনুষ্ঠানের সভাপতি গণভবন থেকে দিবসের অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রেমিটেন্স আরও বাড়াতে শ্রমিকদের যোগ্যতা অনুসারে প্রশিক্ষণ নিয়ে বিদেশে যেতে হবে। সেখানে কিছু কিছু দালালের খপ্পরেও অনেকে পড়ে অন্ধকার পথে পা বাড়ায়। সেখানেও আমি তাদেরকে বলবো যে আপনারা এই ধরনের পরিস্থিতির শিকার হবেন না, দালালদের খপ্পরে পড়বেন না। সমগ্র বাংলাদেশে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে নিবন্ধন করার সুযোগ আছে। আর এই নিবন্ধিত যারা যেখানে কাজের সুযোগ হবে তাদেরকে সেখানে প্রেরণ করা হয়। কাজে সেজন্য ধৈর্য ধরতে হবে। বিদেশে শ্রমিকদের কাজের নিরাপদ পরিবেশ সৃষ্টিতে রিক্রুটিং এজেন্সিগুলোকে আরও সতর্ক হওয়ার কথাও বলেন তিনি। পাশাপাশি দেশে বিনিয়োগ করতে প্রবাসীদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। যারা বিদেশে যেতে চায় তাদের কর্মসংস্থান ঠিকমতো হচ্ছে কিনা, তাদের নিরাপত্তা ঠিকমতো আছে কিনা, বিশেষ করে আমাদের মেয়েরা যারা যায় তাদেরও নিরাপত্তার বিষয়টা এটা সকলকেই লক্ষ্য রাখতে হবে। সেই জন্য এক্ষেত্রে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যারা কর্মরত বা বিদেশে কর্মী প্রেরণে যে সমস্ত সংগঠনগুলি আছেন তাদেরকে আমি এইটুকু অনুরোধ করব যে আপনাদেরকে দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী প্রবাসী ব্যবসায়ীদের সিআইপি সম্মাননা পদক ও প্রবাসী শ্রমিকদের সন্তানদের শিক্ষাবৃত্তির চেক তুলে দেন। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে মিয়ানমার কোনো প্রতিশ্রুতি রাখছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে রোহিঙ্গা সংক্রান্ত জাতীয় নিরাপত্তা কমিটির প্রথম সভা শেষে তিনি আরও জানান, অপরাধ দমনে শরণার্থী ক্যাম্পগুলোতে পুলিশি টহল বাড়ানো হচ্ছে। রোহিঙ্গাদের নতুন ক্যাম্প ভাসানচরে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। রোহিঙ্গা শরণার্থীদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় নিরাপত্তা কমিটি গঠন হয় গত বছরের 14 ডিসেম্বর। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় বুধবার। বৈঠক শেষে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। ক্যাম্পগুলোর চতুর্দিক দিয়ে আমরা একটা সিদ্ধান্ত আগেই নিয়েছিলাম যে একটা কাঁটাতারের বেড়া আমরা তৈরি করব। এইটা খুব তাড়াতাড়ি শেষ করার জন্য আমাদের এই সভায় সিদ্ধান্ত হয়। পুলিশ প্রয়োজন বোধে বিজিবি, র্যাবের সহযোগিতা নেবে এবং আউটসাইড দি ক্যাম্প আমাদের সেনাবাহিনীর যে অবস্থান সেইটাও থাকবে। ভাসানচরে রোহিঙ্গারা স্বেচ্ছায় যাচ্ছে দাবি করে মন্ত্রী বলেন, সেখানে সাধারণ নাগরিকদের যাতায়াত বন্ধ করতে চায় সরকার। প্রয়োজন ছাড়া যেন ভাসানচরে এই উৎসুক জনতা যেয়ে ওখানে আরেকটা নতুন ধরনের প্রবলেম তৈরি না করে।
রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই সরকারের মূল লক্ষ্য বলেও জানান মন্ত্রী। মায়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আসছে, তাদের হোম মিনিস্টার আসছেন, সবই হচ্ছে, কিন্তু তারপরেও রেজাল্ট হচ্ছে না। তারা অনেক কিছু কমিটমেন্ট করছে কিন্তু কাজ হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী জানান কক্সবাজারে 180টি এনজিও ও ভাষাঞ্চলে 22টি এনজিও শরণার্থীদের জীবনমান উন্নয়নে কাজ করছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ভারত থেকে আবারও আমদানি শুরুর খবরে চট্টগ্রাম বন্দরে থমকে গেছে অন্যান্য দেশ থেকে আনা পেঁয়াজ খালাস কার্যক্রম। মাস চারেক আগে নয়াদিল্লি রপ্তানি নিষিদ্ধ করার পর নিউজিল্যান্ড, ইউক্রেন সহ 19টি দেশ থেকে আমদানি করা হয় এসব পেঁয়াজ, কিন্তু এখন মাথায় হাত ব্যবসায়ীদের। এই অবস্থায় ভারত থেকে পেঁয়াজ আনা কিছুদিন বন্ধ রাখার দাবি আমদানিকারকদের। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। যেদিন থেকে ঢুকবে বলছে ওই দিন থেকে বেচা বিক্রি থেমে গেছে। মানুষ মনে করতেছে হয়তো একেবারে অল্প স্বল্প দামে হয়তো 5-10 টাকা দামে কিনতে পারবে। ইম্পোর্টার এখন হতাশা, কারণ এগুলো 42 টাকা পত্তার মাল, সে হল্যান্ড বিক্রি হচ্ছে আপনার 20 টাকা, 22 টাকা, 15 টাকা, 16 টাকা মাল বেঁধে আর কি নিজের অনেকে মালটা এখনো নিচ্ছে না। দেশের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের এসব ব্যবসায়ীর কথাতেই ফুটে উঠে পেঁয়াজ বাজারের আসল চিত্র, যেখানে দেশি বিদেশি সব পেঁয়াজের দামই পড়ে যাচ্ছে প্রতিনিয়ত। আমদানিকারকরা বলছেন দেশভেদে কোনো পেঁয়াজে লোকসান এখন অর্ধেকেরও বেশি। এই অবস্থায় দিশেহারা ব্যবসায়ীরা। চট্টগ্রাম ফোর্টে 200 থেকে 250 কন্টেনার পেঁয়াজ এখনো খালাসের অপেক্ষায় আছে। এখন এই মালগুলি যদি এখন ডেলিভারি না নেয় বা খালাস না করে তাহলে মালগুলি অটোমেটিকলি পচে যাবে। ভারত রপ্তানি বন্ধ করার পর দেশের চাহিদা মেটাতে এই কয় মাসে আমদানি করা হয় বিপুল পরিমাণ পেঁয়াজ। লাভের আশায় ব্যাপকভাবে পেঁয়াজ চাষে নামেন দেশের কৃষকরাও। সবাইকে রক্ষায় ভারতীয় পেঁয়াজ আমদানি কিছুদিন স্থগিত রাখার দাবি ব্যবসায়ীদের। 24 কন্টেনার মালে প্রায় আমরা 1 কোটি টাকার মতো লোকসান করছি। 1-2 মাস মাল আমাদের না হলেও চলবে। আমাদের দেশে পর্যাপ্ত এখনো বিদেশি আমদানিকৃত মাল বন্দরও আছে। আমদানি করা 26,000 টন পেঁয়াজের স্তূপ এখন চট্টগ্রাম বন্দরে, যার আমদানি মূল্য অন্তত 98 কোটি টাকা। 102 টনের আবেদন দিছে ছাড়পত্রের জন্য, নমুনাও সংগ্রহ করা হয়েছে। আমরা দেখতেছি এটা আমাদের প্লান্ট কোয়ারেন্টাইনের নিয়ম মেনে যদি আমরা মনে করি যুক্তিযুক্ত, তাহলে আমরা এটা আজকেই ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা করব। সংশ্লিষ্টরা বলছেন চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষা আছে অন্তত 24,000 মেট্রিক টন পেঁয়াজ, আর আমদানিকারকরা খালাস না করায় বাকি 2,000 টন পেঁয়াজ নিলামে তুলতে যাচ্ছে কাস্টমস কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মজুদ বাড়াতে সরকার 4 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ভারত থেকে আনা হবে 2.5 লাখ টন সিদ্ধ চাল। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এর অনুমোদন দেয়। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল জানান, সরকারের নীতিগত সিদ্ধান্তের কারণেই কালো টাকা সাদা করার প্রবণতা বাড়ছে। শারফুল আলমের রিপোর্ট। আবার অস্থির চালের বাজার, বাড়ছে সব ধরনের চালের দাম। 48 টাকা কেজি দরের মোটা চাল এখন 60 টাকায় বিক্রি হচ্ছে। সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য অনুযায়ী 1 মাসের ব্যবধানে মান ও প্রকারভেদে চালের দাম বেড়েছে 7.5 ভাগেরও বেশি। এই সময় সরকারের চালের মজুদ কমে দাঁড়ায় 5 লাখ মেট্রিক টনে। চালের বাজার নিয়ন্ত্রণে শুল্ক কমানোর পর সরকারি ব্যবস্থাপনায় সিদ্ধ ও আতপ চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। যে ভিত্তিতে 1 লক্ষ মেট্রিক টন বাসমতি সিদ্ধ চাল আর 50 মেট্রিক টন আতপ চাল আমদানির ক্রয় প্রস্তাব। এটির সাথে ক্রয় মূল্য সংশ্লিষ্ট হচ্ছে 521,94,40,000 টাকা। 1 লক্ষ মেট্রিক টন যে চালটা আনা হচ্ছে তার পার মেট্রিক টন ক্রয় মূল্য হচ্ছে ইউএসডিতে 407। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইন সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী জানান, সরকারের রাজস্ব আয় বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডের আধুনিকায়ন করা হচ্ছে। আমরা চাই কালো টাকা সাদা হোক। এই অফিসিয়ালি এই টাকাগুলো আসার কারণে আমাদের ইকোনমিতে একটা বিরাট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, একটা বিরাট একটা উদ্দীপনা দেখা দিচ্ছে। এগুলোর মাল্টিপ্লায়ার এফেক্ট অনেক বেশি। একজনের একটা ট্রানজাকশন 10 হাত ঘুরে হয়তো 7 দিনে। তো এতে করে ইকোনমি অনেক বেগবান হচ্ছে। নগদ প্রণোদনার কারণে প্রবাসী আয় বাড়ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, রেমিটেন্সের প্রবৃদ্ধির জন্যই অর্থনীতি সচল রয়েছে। অন্যান্য খাতে ঠিক আছে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
রাজধানী এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। দুপুরে হাসপাতালে তাকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি জানান, ব্যারিস্টার মওদুদ আগের চেয়ে ভালো আছেন। আগামীকাল তার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হবে। গত 30 ডিসেম্বর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে মওদুদ আহমেদকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এবার শেখ হাসিনা সরকারের টানা এক যুগ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন। 2009 সালে 6 জানুয়ারি সরকার গঠন করে টানা 3 মেয়াদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে আওয়ামী লীগ। আজ পূরণ হলো শেখ হাসিনার নেতৃত্বে টানা এক যুগ। আওয়ামী লীগ সরকারের যুগপূর্তি আর বাংলাদেশের এগিয়ে যাওয়া নিয়ে দেখুন মানস ঘোষের বিশেষ প্রতিবেদন। যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, বঙ্গবন্ধুর খুনিরা পেয়েছে শাস্তি, শান্তিপূর্ণ সমাধান হয়েছে সীমান্ত সমস্যার, বিনিময় হয়েছে যুগ যুগ ধরে ঝুলে থাকা ছিটমহল। জয় হয়েছে বাংলাদেশের সমান সুনীল সমুদ্র সীমা, দ্বার খুলেছে সম্ভাবনাময় ব্লু ইকোনমির। এমন হাজারটা উদাহরণ এখন জাতির সামনে। গত এক যুগের এই অগ্রযাত্রার সকল আলোচনার কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলা হচ্ছে তার সাহসী নেতৃত্ব আর কৌশলী অবস্থানের কারণেই বিশ্ব দরবারে বাংলাদেশ নতুন পরিচয় পাচ্ছে। শত বাধা পায়ে মারিয়ে কঠিন মনোবল নিয়ে তিনি এগোচ্ছেন বাংলাদেশকে নিয়ে। এক দশক আগে বাংলাদেশের চাইতে পাকিস্তানের অর্থনীতি $6,000 কোটি বেশি ছিল, আর আজ সেই একই ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সামনে দাঁড়িয়ে শুধু অর্থনীতিতে না, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা, খাদ্য স্বয়ংসম্পূর্ণতায় পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে বাংলাদেশ কোথাও টপকাচ্ছে, কোথাও বা জানাচ্ছে চ্যালেঞ্জ। সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনাকে মূল্যায়ন করা হচ্ছে আপোষহীন নেতা হিসেবে। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি কমাতে সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দেয় বিশ্ব নেতাদের বিশেষ স্বীকৃতিও পাচ্ছে বাংলাদেশ। অথচ মাত্র 12 বছর আগে দিনবদলের অঙ্গীকার করে শেখ হাসিনা যখন দায়িত্ব নেন, বিশ্ব দরবারে বাংলাদেশ তখন পেছন সারির দুর্বল একটি দেশ। জঙ্গি আর আন্তর্জাতিক সন্ত্রাসীদের অভয়ারণ্য, অবকাঠামোয় ছিল বড় ঘাটতি, লেজে গোবরে ছিল অর্থনীতি। তারপরই অনেকটা জাদুর মতো বিস্ময়করভাবে পাল্টাতে থাকে সবকিছু। বিদ্যুৎ উৎপাদন বেড়ে যাওয়ায় সমৃদ্ধ হয় শিল্প উৎপাদন, মুক্তি মেলে লোডশেডিং থেকে, ডিজিটাল বাংলাদেশে খুলে যায় তথ্য প্রযুক্তির দ্বার। কৃষিতে একের পর এক বাম্পার ফলনে বাংলাদেশ পরিণত হয় খাদ্য উদ্বৃত্তের দেশে। দ্রুত এবং ধারাবাহিক প্রবৃত্তিতে অর্থনৈতিক সফলতায় উন্নত দেশগুলোর মনোযোগে আসে বাংলাদেশ, আর এসবেই মনোবল বাড়ে দেশের মানুষের। বাংলাদেশের আস্থার একমাত্র প্রতীক হয়ে দাঁড়ান শেখ হাসিনা। মানস ঘোষ, এটিএন বাংলা, ঢাকা। সরকারের ধারাবাহিকতায় গত 12 বছরে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির সকল সূচকে যুগান্তকারী মাইলফলক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সারা বিশ্বের কাছে দেশ আজ উন্নয়নের রোল মডেল। অর্থনীতি ও আর্থসামাজিক সূচকে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশকে ছাড়িয়ে অগ্রগতির স্মারক বহন করছে বাংলাদেশ। সরকারের টানা এক যুগ পূর্তি উপলক্ষে রাজধানীর 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। যে দেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে বা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অর্জিত হয়েছে দৃশ্যমান সফলতা। শেখ হাসিনার প্রজ্ঞা,
দৃঢ়তা, সাহসিকতা, সততা ও কর্মনিষ্ঠা আজ বিশ্বনন্দিত। একজন প্রধানমন্ত্রী নন, তিনি আমাদের উন্নয়ন এবং অর্জনের স্থপতি। গুণীজনদের কাজের স্বীকৃতি দিতে এটিএন বাংলা এবং ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে শিক্ষানুরাগী থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লাকে দেয়া হলো শিক্ষা বন্ধু খেতাব। এ সময় গুণীজনদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কেউ যাতে বিশিষ্টজনদের সম্মানহানি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনাকালে ভ্রাম্যমাণ শিক্ষা ব্যবস্থার প্রবর্তন সহ শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় বিশিষ্ট শিল্পপতি থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লাকে দেওয়া হলো শিক্ষাবন্ধু সম্মাননা। গত ৩ দশক ধরে নরসিংদী সহ আশপাশের এলাকায় ১৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ এবং ৩০০টির মতো প্রতিষ্ঠানে আর্থিক অনুদান ও বৃত্তি প্রদান করে আসছেন তিনি। শিক্ষাবন্ধু কাদের মোল্লা সাহেবকে যে শিক্ষাবন্ধু সম্মাননা দিচ্ছি, এটা প্রয়োজন আছে, স্বীকৃতির প্রয়োজন আছে। রিকগনিশন না দিলে ওনাকে দিতে হবে, কারণ মানুষের এটা প্রাপ্তি। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সমাজ বিনির্মাণে অবদান রাখা ব্যক্তিদের যথাযথ সম্মান দেখাতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে বিত্তবানদের কাজ করারও আহ্বান জানান তিনি। আমরা রাষ্ট্রের মধ্যে দুইটা চিত্র দেখতে পাই। একটা চিত্র হচ্ছে, দেখেন এই করোনাকালে একদিকে লুটপাট করছে কিছু কিছু লোক, একদিকে মাছ জালিয়াতি করছে, আরেকদিকে টেন্ডারবাজি করছে, আর আরেকদিকে কিন্তু আমরা আব্দুল কাদের মোল্লাদের মতো লোকদেরকে আমরা দেখতে পাচ্ছি। এই করোনাকালে আব্দুল কাদের মোল্লাদের মতো কিছু কিছু লোক কিন্তু রয়েছে যারা সংখ্যায় কম হলেও তাদের মনের শক্তি অনেক বেশি। যাকে ঘিরে এই আয়োজন সেই বিশিষ্ট শিল্পপতি মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করে যাচ্ছেন তিনি। মানসম্মত ও গুণগত শিক্ষার প্রসারে আমৃত্য কাজ করে যাবার ঘোষণা দেন তিনি। তো এই যে শিক্ষার মানটাকে নিশ্চিত করা, শিক্ষার্থীদেরকে প্রকৃত জায়গায় নিয়ে পৌঁছানো, এই উদ্দেশ্য আদর্শ থেকে কিন্তু আমি আমার নিজেকে সরাই নাই। এবং মানুষকে সুন্দর রাখার জন্য, মানুষকে ভালো রাখার জন্য এই ফাউন্ডেশনের ভিন্নমুখী কাজগুলির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান গড়া, শিক্ষা প্রতিষ্ঠান করা, শিক্ষা প্রতিষ্ঠানকে নার্সিং করা হয়েছে সবচেয়ে অন্যতম একটা কাজ। অনুষ্ঠানের প্রধান অতিথি এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, যারা সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন সেই গুণীজনদের সম্মানিত করা আমাদের দায়িত্ব। তিনি বলেন, গুণী ব্যক্তিদের সাথে এটিএন বাংলা আছে এবং আগামীতেও থাকবে। আজকের আমাদের এই সামান্যতম স্বীকৃতি আমি মনে করি তার আগামী পথ চলার পাথেয় হিসাবে কাজ করবে। গুণী লোককে, সম্মানী লোককে সম্মানিত করার জন্য যে আপনারা আসছেন, সেই জন্য সবাইকে আমার ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। উনার মতন লোককে আমরা আরও উৎসাহিত করে দেশের সেবায় আমরা নিয়োজিত করতে যেতে পারি। এটিএন বাংলা চ্যানেলের মাধ্যমে গুণীজনদের বিভিন্ন সেবামূলক কাজ গুরুত্বের সাথে প্রচারেরও ঘোষণা দেন ডক্টর মাহফুজুর রহমান। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দারিদ্রতা কমিয়ে অর্থনৈতিক অগ্রগতি আওয়ামী লীগ সরকারের টানা এক যুগ ক্ষমতা থাকার বড় অর্জন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিত্র বঙ্গবন্ধু অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন। তবে স্বাধীনতার 50 বছরেও স্বাধীনতা বিরোধী অপশক্তিকে পুরোপুরি দমন করতে না পারা বড় ব্যর্থতা বলেও মনে করেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, এক যুগে সরকারের দেয়া বাজেট বেড়েছে 8 গুণ। এছাড়া মানব উন্নয়নের বেশিরভাগ সূচকেও ভারতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গত 12 বছরে দেশের যেমন উন্নয়ন অগ্রগতি হয়েছে, প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। বাংলাদেশ প্রায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এবছর প্রাইস হাইক যেহেতু মুনাফা লোভীরা করতে না পারে, সেজন্য কিন্তু চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। চাল উৎপাদনে ঘাটতি হয়েছে সেজন্য নয়। স্বাধীনতার 50 বছর পরও একটি বড় রাজনৈতিক দল যারা স্বাধীনতাটাই চায়নি, তাদেরকে দিয়ে রাজনীতি করে, তাদের নিয়ে রাজনীতি করে, এবং এই স্বাধীনতা বিরোধী অপশক্তি বাংলাদেশ থেকে নির্মূল হয়নি। সেটি আমাদের ব্যর্থতা।
সরকারের টানা এক যুগ পূর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দেশের বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও রাজধানীর মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারেও আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। প্রধানমন্ত্রী বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া অন্যান্যের মধ্যে প্রার্থনায় উপস্থিত ছিলেন। অবৈধভাবে যারা খাল, রাস্তা ও জমি দখল করে আছে নিজ দায়িত্বে তাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর কুনিপাড়া তেজগাঁও সড়ক উদ্বোধন করে একথা বলেন তিনি। দখলকারীরা যতই প্রভাবশালী হোক না কেন কেউ ছাড় পাবে না বলেও এ সময় উল্লেখ করেন মেয়র। আগামী প্রজন্মের জন্য সুন্দর ও বাসযোগ্য পরিবেশ তৈরি করতে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অবৈধ যেই হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, যত বড় রাজনৈতিক ব্যক্তি হোক না কেন, অবৈধ দখল এটি আমি মানতে পারবো না। আমরা রাস্তা করে দিব, ফুটপাত করে দিব, সেই ফুটপাত যেন অবৈধভাবে দখল না হয় সেই দায়িত্ব আজকের থেকে এলাকার জনগণকে আমি দিয়ে গেলাম। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ল্যাপটপ, ডেস্কটপ, অল ইন ওয়ান পিসি সহ আইটি পণ্য ও অ্যাক্সেসরিজে 100% ক্যাশব্যাকের ঘোষণা দিয়েছে দেশি সুপার ব্র্যান্ড ওয়ালটন। নগদ মূল্য কিস্তিতে ওয়ালটন কম্পিউটার পণ্য কেনার ক্ষেত্রেও থাকছে এই সুবিধা। 1 জানুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত দেশের সব ওয়ালটন প্লাজা ও ডিলার পয়েন্টে এই সুবিধা পাবেন গ্রাহকরা। রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান SM রেজাউল আলম। বিশেষ অতিথি ছিলেন 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এবং আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাত রহমান। এবারে আন্তর্জাতিক সংবাদ। চব্বিশ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় রেকর্ড সংখ্যক 3,775 জনের মৃত্যু হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসেবে চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো একদিনে আক্রান্ত হয়েছে 2 লাখেরও বেশি মানুষ। রেকর্ড ছাড়িয়েছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও। গোটা যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে এখন করোনা রোগীর সংখ্যা লক্ষাধিক। সব মিলিয়ে সেখানে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 2,10,00,000-এরও বেশি মানুষ। মারা গেছেন প্রায় 3,58,000। সামনের দিনগুলোতে করোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা আরও ভয়ানক হারে বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে আগামী 3 মাসের মধ্যে দেশটির 40% প্রাপ্তবয়স্ক নাগরিককে টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে মার্কিন প্রশাসন। করোনা ভাইরাস সংক্রমণের কারণ অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের উহানে যাবার অনুমতি দেয়নি চীন সরকার। পরীক্ষা নিরীক্ষা চালাতে চলতি মাসের প্রথমার্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার 10 সদস্যের একটি বিশেষজ্ঞ দলের চীন সফরে যাওয়ার কথা ছিল। এ বিষয়ে হতাশা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস। ইতোমধ্যেই আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের 2 সদস্য নিজ দেশ থেকে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন, কিন্তু চীন অনুমতি না দেয়ায় এদের মধ্যে একজন দেশে ফিরে গেছেন এবং অন্যজন তৃতীয় একটি দেশে অবস্থান করছেন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বাংলাদেশ এখন চ্যালেঞ্জের মুখোমুখি বলে জানিয়েছেন চিকিৎসকরা। সকালে চিকিৎসকদের সংগঠন OGSB আয়োজিত ওয়েবিনারে একথা জানান তারা। প্রতিটি স্তর থেকে স্বাস্থ্য উপকরণ নিয়ে মাঠে নামতে না পারলে বাংলাদেশ ইতালির মতো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে মন্তব্য করেন চিকিৎসক নেতারা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মালিতে কন্টিনজেন্ট প্রতিস্থাপন করছে বাংলাদেশ বিমান বাহিনী। এরই অংশ হিসেবে বাহিনীর 110 জন সদস্য মঙ্গলবার রাতে মালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানান বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। কন্টিনজেন্টের নেতৃত্ব দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক।
শিল্প বাঁচাও, শ্রমিক বাঁচাও এই স্লোগানে রাজশাহীতে 7 দফা দাবিতে মানববন্ধন করেছে জেলা বিড়ি শ্রমিক ও কর্মচারী সংগ্রাম পরিষদ। সকালে শহরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিড়ি শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের আহ্বায়ক আমজাদ হোসেন ও যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব। বিড়ি শ্রমিকদের বাঁচাতে অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান বক্তারা। এবারে পার্টেক্স খেলার খবর। ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠল সাইফ স্পোর্টিং ক্লাব। আক্রমণ পাল্টা আক্রমণের এই ম্যাচে প্রথমার্ধে একটি আর দ্বিতীয়ার্ধে 2টো গোল করেন সাইফের ফরওয়ার্ডরা। আরও জানাচ্ছেন পরাগ আরমান। সাইফ স্পোর্টিং ক্লাব শক্তি আর সামর্থ্যের বিচারে সাইফ স্পোর্টিং কিংবা চট্টগ্রাম আবাহনী সমমানের দলই। তাই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে খেলার শুরু থেকেই প্রতিপক্ষের সীমানায় হানা দেয় দুদল। পাল্টাপাল্টি আক্রমণে জমে ওঠে খেলা। তবে শুরুতে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং। খেলার 9 মিনিটে সতীর্থের দারুণ এক ফ্রিকিকে বল পেয়ে জালে জড়ান ইমানুয়েল আরিয়াচুকু। এটি টুর্নামেন্টে তার দ্বিতীয় গোল করেছেন মোহাম্মদ নাইমকে। এগিয়ে গেল সাইফ স্পোর্টিং ক্লাব। খেলার 16 মিনিটে ইয়াসিন আরাফাতের থ্রো থেকে সতীর্থের হেড পোস্টে লেগে ফিরলে দ্বিতীয় গোল পাওয়া হয়নি সাইফের। খেলার 29 মিনিটে রাকিব হোসেন ক্রসবারের উপর দিয়ে বল পাঠালে সমতা আনা হয়নি পিছিয়ে থাকা চট্টগ্রাম আবাহনীর। আরাফাত খুব ভালো ব্লকের তৈরি। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরার সুযোগ হারায় মারুফুল হকের দল। গোল করতে ব্যর্থ হন নাসির হোসেনও। চট্টগ্রামের দলটি ব্যর্থ হলেও 72 মিনিটে দ্বিতীয় গোল পায় সাইফ স্পোর্টিং। এবার গোলদাতা কেনেথ ইকেচুকু। টুর্নামেন্টে এটি তার 5ম গোল। এবার কোনো ভুল করেননি, দুবার গোল বারে বেশিবার শট নিয়ে চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক চার্লস দিদিয়ের খেলার 76 মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়লে শক্তি আরও কমে যায় মারুফুল হকের দলের। এই সুযোগে নির্ধারিত সময়ের শেষ মিনিটে ইয়াসিন আরাফাত সাইফ স্পোর্টিং এর পক্ষে তৃতীয় গোলটি করেন। ইয়াসিন আরাফাত সুযোগ সন্ধানী, সুযোগ ছাড়েন না, ছাড়লেন না। এই জয়ে প্রথমবারের মতো ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল উঠল সাইফ স্পোর্টিং। পরাগ আরমান, এটিএন বাংলা। ফাইনালে প্রথমবারের মতো। টি-20-র পর এবার আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়েও আফগানিস্তানের পেছনে পড়ে গেল বাংলাদেশ ক্রিকেট দল। করোনা ভাইরাসের কারণে বিরতির পর প্রায় সব দল মাঠে ফিরলেও বাংলাদেশ এখনও পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায়নি। তবে আইসিসি ঘোষিত টেস্ট র্যাঙ্কিংয়ে সবার নিচে নেমে গেছে বাংলাদেশ। টাইগারদের র্যাঙ্কিং অনুযায়ী সবার ওপরে আছে নিউজিল্যান্ড। আইসিসি র্যাঙ্কিং পদ্ধতি শুরু হওয়ার পর এবারই প্রথম শীর্ষে উঠল কিউইরা। পাকিস্তানকে 2-0 ব্যবধানের সিরিজে পরাজিত করায় শীর্ষস্থান পেয়েছে তারা। অস্ট্রেলিয়া দ্বিতীয় আর ভারত আছে তৃতীয় স্থানে। কাইল জেমিসনের বিধ্বংসী বোলিংয়ে ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ইনিংস ও 176 রানে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে নিউজিল্যান্ড। ম্যাচের চতুর্থ দিন 1 উইকেটে 8 রান নিয়ে খেলতে নামে সফরকারীরা। এরপর লাঞ্চের পর 100 রানের মধ্যে 6 ব্যাটসম্যানকে হারিয়ে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে 186 রানে অল আউট হয় তারা। কিউই পেসার কাইল জেমিসন 48 রানে নেন 6 উইকেট। এর আগে প্রথম ইনিংস পাকিস্তানের 297 রানের জবাবে নিউজিল্যান্ড ইনিংস ঘোষণা করে 6 উইকেটে 659 রানে। ম্যাচ সেরা হন কাইল জেমিসন। সিরিজ সেরার পুরস্কার জেতেন কেন উইলিয়ামসন। মুজিব বর্ষ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রানী সংকৈলে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে 4-3 গোলে রানী সংকৈল খেলোয়াড় কল্যাণ সমিতিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারী জেলা ফুটবল দল। খেলা শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে ঠাকুরগাঁও সংসদ সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, জেলা প্রশাসক KM কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। করোনার ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি পেল দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। মে মাসের মধ্যে বাজারে ছাড়ার আশা। প্রবাসী কর্মসংস্থানের পাশাপাশি নারী কর্মীদের নিরাপত্তা বাড়াতে হবে।
রিক্রুটিং এজেন্সি ও মন্ত্রণালয়কে আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। রোহিঙ্গাদের ফেরত নেয়ার কোনো প্রতিশ্রুতি রাখছে না মিয়ানমার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভাসানচরে সাধারণ মানুষের যাতায়াতে বিধিনিষেধ দেয়া হচ্ছে। ভরা মৌসুমে ভারত থেকে আসছে পেঁয়াজ, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। 4 লাখ টন চাল আমদানির অনুমতি। এবং পূর্ণ হল শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বের টানা 1 যুগ, পরপর 3 মেয়াদে রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।